আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে 23তম ক্লাস করব। পূর্বে আমরা 22টি ক্লাস শেষ করেছি, আজকে আমরা 23তম ক্লাস করব। 22টি ক্লাসের মাধ্যমে আমরা সম্ভাবনা যে অধ্যায়টা আছে সেখানে সবগুলো কিন্তু আমরা করেছি 22টা ক্লাসের মাধ্যমে সম্ভাবনা তত্ত্বের যে অধ্যায়। তো আজকে হচ্ছে আমরা 23তম ক্লাস শুরু করব এবং অধ্যায় হচ্ছে 5 নম্বর অধ্যায়। তো এর আগে দুইটা অধ্যায় আছে, সেটা হচ্ছে অধ্যায় 3, 4 অধ্যায় 2, 3 একসাথে আছে একটা শিট, আর অধ্যায় 4 একটা আছে। আর আজকে আমরা শুরু করবো হচ্ছে অধ্যায় 5 থেকে। তো এই অধ্যায় 5 থেকে কেন শুরু করছি, তো আমাদের হচ্ছে অধ্যায় যতই সাজানো থাকুক, বইয়ের নিয়মে কিন্তু অধ্যায় সাজানো থাকবে, ঠিক আছে। কিন্তু কিন্তু আমরা যখন ক্লাসগুলো করব তখন কিন্তু আমাদের নিয়মে করব, কারণ একটার পর একটা কোন ক্লাসের পর কোন ক্লাস করতে হবে এটা কিন্তু আমি সব থেকে ভালো জানি। তোমরা হয়তো বা মনে করছো যে অধ্যায় 2, 3, 4 রেখে কেন 5 অধ্যায় চলে আসলো, ঠিক আছে। তো 2, 3, 4 এগুলো এমনিতে পেরে যাবা, ঠিক আছে। তো যখন এই 5 অধ্যায় আমরা শেষ করবো তখন কিন্তু এমনিতে এগুলো পেরে যাবা। তো আমরা হচ্ছে অধ্যায় 5 থেকে শুরু করব। তো 5 নম্বর অধ্যায় কি বলছে? পরিসংখ্যানিক নিরূপণ তত্ত্ব। পরিসংখ্যানিক নিরূপণ তত্ত্ব বা আস্থাসীমা বের করবো প্রথমে। তো আস্থাসীমা বের করতে হলে আমাদেরকে যে মানটা লাগবে, অবশ্যই সবাই প্রিন্ট যে নিয়েছো সেটা হচ্ছে যে তাত্ত্বিক মান 5 পৃষ্ঠার যে একটা পিডিএফ শিট দিয়েছিলাম, যে ডি টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট, কাইবারো টেস্ট, যেটার তাত্ত্বিক মান আছে, সেই তাত্ত্বিক মান থেকে একদম প্রথম পৃষ্ঠায় যে মানগুলো আছে, এই যে আস্থা সীমা বা কনফিডেন্স লেভেল জেডসি 99.73%, এগুলো প্রশ্নে সব উল্লেখ করবে, ঠিক আছে। 99.73% আস্থা সীমা নির্ণয় করো। তো তার মান হচ্ছে কত? 3.00। তারপরে 99% আস্থা সীমা যখন বলবে তখন তার মান হচ্ছে 2.58। 98% যখন বলবে তার মান হচ্ছে 2.33। 96% যখন বলবে কোনো প্রশ্নে তখন হচ্ছে 2.05। আর 95.45% যখন কোনো প্রশ্নে বলবে তখন হচ্ছে তার মান 2.00। আবার 95% 1.96, ঠিক আছে। তারপর হচ্ছে 70% যখন বলবে 1.645। 80% যখন বলবে 1.28। 68.2% যখন বলবে 1.00। 50% যখন বলবে 0.6745। 90% যখন বলবে 1.645। এই মানগুলো হচ্ছে আমাদের লাগবে এই অধ্যায় যতগুলো অঙ্ক করবো, এই যে এই মানগুলো লাগবে। এই মানগুলো মুখস্থ করা যাবে না, এই মানগুলো তোমাদের ওই হচ্ছে শিটে থাকবে, ঠিক আছে। ভাই 75% বলবে না, এখানে যেগুলো আছে শুধুমাত্র এইগুলোই উল্লেখ করবে, ঠিক আছে। এখানে অন্য কিছু বলবে না। এখানে যে 99.73 আছে, 99% আছে, 98, 96, 95.45, 95, 70, 80, 68.2, 50, 90, সব থেকে বেশি বলে যেটা সেটা হচ্ছে 95% আর হচ্ছে 50%, ঠিক আছে। আর তারপর হচ্ছে 96%, এই তিনটা, তারপর হচ্ছে 99%, এই চারটা মান সব থেকে বেশি বলে। তারপর পরে হচ্ছে 99.73। এখানে যে মানগুলো আছে এইগুলোই বলবে, এর বাইরে থেকে কিছুই দিবে না। আচ্ছা, এই মানগুলো লাগবে, ঠিক আছে। তার নিচে যেগুলো আছে যে ডি টেস্ট, এগুলো এখন লাগবে না যখন আমরা হচ্ছে যে টেস্টের অঙ্ক করব। ডি টেস্ট বা জেড টেস্ট যে অঙ্কগুলো করব এই অধ্যায়ের পরে। অধ্যায় 5 এটা হচ্ছে পার্ট 1। পার্ট যখন 2 করবো অধ্যায় 5 তখন কিন্তু এই মানগুলো লাগবে, তখন কোন সময় তখন দেখব। তো অধ্যায় 5 আমরা যখন সম্ভাবনা তত্ত্ব করছিলাম তখন কিন্তু আমরা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম মানছিলাম, সেটা হচ্ছে ভাষাগত দিক। আর এখন থেকে আমরা দেখবো হচ্ছে সূত্রের প্রয়োগ, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদেরকে সবাইকে এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সূত্র যদি না পারো তাহলে অঙ্ক কোনোভাবেই করা সম্ভব নয়। প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে এটা অমুক সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা হচ্ছে আস্থা সীমার কিছু সূত্র দেখব আগে, তারপর সেই সূত্র অনুসারে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো সূত্র: সঠিক গড় সমগ্রকের গড়ের নিরপেক্ষ ও দক্ষ নিরূপিত মান, গড়ের নিরপেক্ষ নিরূপক, সবগুলো একই কথা। সঠিক গড় অথবা সমগ্রক গড়ের নিরপেক্ষ ও দক্ষ নিরূপিত মান, গড়ের নিরপেক্ষ নিরূপক, এর সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। সামেশন এক্স বিভিন্ন তথ্য মানের সমষ্টি, আর নিচে এন কতগুলো তথ্য সংখ্যা তার মান, ঠিক আছে। তারপরে সঠিক ভেদাঙ্ক সমগ্রক ভেদাঙ্ক নিরপেক্ষ দক্ষ নিরূপিত মান, ভেদাঙ্ক নিরপেক্ষ নিরূপক সবগুলো একই কথা। এর সূত্র হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল 1/n-1, 1/n-1, থার্ড ব্র্যাকেট শুরু, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স পাওয়ার 2/n,
ব্র্যাকেট শেষ, ঠিক আছে। যখন বিশেষ দ্রষ্টব্য তথ্যমান থাকলে উপরে সূত্র ব্যবহার করতে হবে। যদি তথ্যমান আমাদের প্রশ্নের ভিতরে দিয়ে দেয় তাহলে কিন্তু এই সূত্রটা আমরা প্রয়োগ করব। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন কিন্তু বুঝতে পারবো। আর পরের সূত্রটা দেখি 2 নম্বর সূত্রটা, সেটা হচ্ছে সিগমা স্কোয়ার। এটা কিন্তু একই, এটা হচ্ছে তথ্যমান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে তখন এই সূত্র ব্যবহার করবো, আর যখন তথ্যমান থাকবে না তখন কিন্তু এই সূত্র প্রয়োগ করবো। সেটা হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল n/n-1 ইন্টু এস স্কোয়ার। এস স্কোয়ার কি ভেদাঙ্ক, এস স্কোয়ার বা সিগমা স্কোয়ার এগুলো হচ্ছে ভেদাঙ্ক বোঝায়, ঠিক আছে। তো যেখানে এস স্কোয়ার হচ্ছে ভেদাঙ্ক, এস হচ্ছে পরিমিত ব্যবধান, এস হচ্ছে পরিমিত ব্যবধান, বিশেষ দ্রষ্টব্য তথ্যমান না থাকলে উপরের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে সূত্র দেখলাম কয়টা? সূত্র দেখলাম 3টা। আস্থার সীমা যখন নির্ণয় করবো তখন অবশ্যই এই যে 3টা সূত্র দেখালাম, সঠিক গড়, সমগ্রকের গড়ের নিরপেক্ষ ও দক্ষ নিরূপিত মান, গড়ের নিরপেক্ষ নিরূপক, তখন আছে এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন, এই সূত্র প্রয়োগ করব। আর যখনই আমাদের প্রশ্নের মধ্যে সঠিক ভেদাঙ্ক, সমগ্র ভেদাঙ্ক নিরপেক্ষ দক্ষ নিরূপিত মান বা ভেদাঙ্ক নিরপেক্ষ নিরূপক, তখন কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব, সিগমা স্কোয়ার ইকুয়াল 1/n-1, থার্ড ব্র্যাকেট শুরু, সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন এক্স পাওয়ার 2/n। এটা যদি তথ্যমান থাকে তাহলে কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। আর যখন তথ্যমান দেওয়া থাকবে না তখন কিন্তু আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করবো, সেটা হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল n/n-1 ইন্টু এস স্কোয়ার। সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, যদি সূত্র মনে না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক করা সম্ভব নয়। এখন যতগুলো অঙ্ক করব আজকে থেকে, এই 23তম ক্লাস থেকে, সবগুলো অঙ্কে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। যেমন ফার্স্ট ইয়ারে পরিসংখ্যানে প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা সূত্র প্রয়োগ করছিলাম, এটা কি মনে আছে? ফার্স্ট ইয়ারে পরিসংখ্যানে কিন্তু প্রত্যেকটা অঙ্কের সূত্র প্রয়োগ। আর এখানে থার্ড ইয়ারের অর্ধেক অঙ্ক গ্রামেটিক্যাল, সেটা কিন্তু আমরা প্রথম অধ্যায় যেটা আর কি 22টা ক্লাস করেছি এখানে, ভাষাগত দিক। আর এখন যা করবো সব হচ্ছে সূত্র প্রয়োগ করা। তো এখন আমরা সরাসরি 1 নম্বর প্রশ্নে চলে যাই। তো 1 নম্বর প্রশ্নে কি বলছে যে 5টি তথ্যমান যথাক্রমে 6, 14, 18, 20, 22 এখান থেকে সঠিক গড় এবং ভেদাঙ্কের নিরপেক্ষ এবং দক্ষ নিরূপিত মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম যে 2টা সূত্র আছে সেই 2টা সূত্র প্রয়োগ করব। প্রথমে যেহেতু সঠিক গড় বলেছে তাহলে এই সূত্র, আর তারপর হচ্ছে ভেদাঙ্ক নিরপেক্ষ নিরূপক, তাহলে এই সূত্র, ঠিক আছে। যেহেতু তথ্যমান দেওয়াই আছে তো আমরা এখন সরাসরি সমাধানে চলে যাই। তো সমাধান এক্স স্কোয়ার, এখানে যে তথ্যমানগুলো আছে এগুলো হচ্ছে আমরা সাজিয়ে লিখবো। যেহেতু আমাদের সূত্রের মধ্যে লাগছে এই যে এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার, এটা লাগছে, আবার সামেশন এক্স এই মানটাও লাগছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কীভাবে পাবো? এই যে এক্স, বিভিন্ন তথ্যমান বামে সাজালাম, 6, 14, 18, 20, 22। তো এইগুলো যদি এখন যোগ করি তাহলে কত আসবে? সামেশন, এগুলো যদি এখন আমরা যোগ করি তাহলে সামেশন এক্স ইকুয়াল 80 হবে, ঠিক আছে। 6, 14, 18, 20, 22 যোগ করলে সামেশন এক্স সমান 80। তারপরে এক্স স্কোয়ার, তো প্রত্যেকটা তথ্যমানকে আমরা স্কোয়ার করে নেব। তো 6 ছক 36, 14 গুণ 14 196, 18 গুণ 18 324, 20 গুণ 20 400, 22 গুণ 22 484, ঠিক আছে। তারপরে এইগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? সামেশন এক্স স্কোয়ার 1440। তাহলে মোটামুটি প্রথম ধাপ শেষ। এখন আমরা কি করব? এখানে দেখবো যে নমুনার আকার কয়টা। তো নমুনার আকার কয়টা একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে আমাদের এন সমান কত? এন সমান 5 হলো। আচ্ছা, তাহলে আমরা এখন 1 নম্বর হচ্ছে প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে সঠিক গড় বের করতে বলেছে। তো সঠিক গড়ের নিরপেক্ষ ও দক্ষ নিরূপিত মানের সূত্র আছে এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। তো সামেশন এক্স এর মান কত? 80। তো 80 বসালাম, নিচে এন সমান কত? 5। তো 5 বসালাম, তো 80/5 কত হয়? 16 হয়ে গেল। তারপরে সঠিক ভেদাঙ্ক নিরপেক্ষ দক্ষ নিরূপিত মান। তো ভেদাঙ্ক, এখানে যেহেতু তথ্যমান দেওয়াই আছে সেক্ষেত্রে আমরা ভেদাঙ্কের সূত্র কোনটা প্রয়োগ করব? প্রথম যে 1 নম্বর সূত্রটা আছে সেটা প্রয়োগ করবো। তো সিগমা স্কোয়ার ইকুয়াল 1/n-1 ব্র্যাকেট শুরু, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স বাই এন পাওয়ার হচ্ছে 2। তো আমরা উপরে 1 রাখলাম, এন সমান কত? এন সমান 5। তার থেকে এখানে কি কত আছে সূত্র? -1। এখন ব্র্যাকেট শুরু, সামেশন এক্স স্কোয়ার এর মান কত? সামেশন এক্স এর মান হচ্ছে এই যে 1440। তো 1440 বসালাম, তারপর হচ্ছে মাইনাস সামেশন এক্স এর মান কত? সামেশন এক্স এর মান হচ্ছে 80 বসালাম, পাওয়ার কত? পাওয়ার 2 থাকবে, আর এন সমান কত? 5। এখন জাস্ট আমরা সূত্র প্রয়োগ করলাম। এখন কি করব? ক্যালকুলেশন করে দেবো। তো 1-এর 4 হলো, 5-এর থেকে 1 বাদ দিলে 4 থাকে, তারপরে এখানে 1440 থাকবে, তারপর মাইনাস 80কে যদি স্কোয়ার করি আবার 5 দ্বারা ভাগ করি তো 1280 হবে, ঠিক আছে। তো এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তো 160। তো 160/4 করলে কত আসবে? 40। এখন এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাহলে 160 1-এর সাথে গুণ হবে, তো 160ই হয়, তার সাথে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তো 40 হয়। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখন 2 নম্বরটা দেখি। তো 1 এবং 2 একই রকম, সেটি হচ্ছে নিচের তথ্য থেকে গড়ের নিরপেক্ষ এবং ভেদাঙ্কের নিরপেক্ষ নিরূপক নির্ণয় করো।
এক এবং দুই একই রকম কোনো পার্থক্য নেই। তো এখান থেকে আছে 63.3, 63.7, 63.6, 63.2, 63.7। তো সমাধান এক্স সমান দেওয়া আছে, এগুলো হচ্ছে যোগ করবো, সামেশন এক্স সমান 317.5 আর এক্স স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ার করবো কিন্তু, ঠিক আছে? ক্যালকুলেশন ভালো করে করবে যেন কোনোভাবেই ভুল না হয়। তো এটা স্কোয়ার করলাম, করার পরে সামেশন এক্স স্কোয়ার মান হচ্ছে 20,161.47 পেলাম। তো আমরা হচ্ছে সঠিক গড় বের করব, তার আগে আমাদের লিখতে হবে কি নমুনার আকার কয়টা, নমুনার আকার হচ্ছে 5টা। তো গড়ের নিরপেক্ষের সূত্র আছে এক্স বার সামেশন এক্স বাই এন। তো আমরা সামেশন এক্স এর মান বসলাম, নিচে 5 দ্বারা ভাগ করে দেবো, 63.5 পেলাম। এবার ভেদাঙ্কের নিরপেক্ষ সূত্র আছে যে প্রথম যে অঙ্কে ব্যবহার করলাম একই সূত্র, এই সূত্রটা প্রয়োগ করে জাস্ট মানগুলো বসে ক্যালকুলেশন করে দেবো, আর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আমাদেরকে সূত্র মনে রাখতে হবে। এই হচ্ছে 1 এবং 2 নম্বর প্রশ্নের সমাধান। তো এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? যদি বুঝতে পারো তবে হ্যাঁ জানাও, আর না বুঝতে পারলে প্রশ্ন করো যে হ্যাঁ আমি বুঝতে পারিনি, এখানে একটু বোঝান। আচ্ছা ঠিক আছে, আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। তো 3 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত 100 জন ছাত্রের ওজনের গড় হচ্ছে 60 কেজি, ওজনের গড় হচ্ছে 60 কেজি এবং ভেদাঙ্ক 6.20। তাহলে সমগ্র ভেদাঙ্কের নিরপেক্ষ এবং দক্ষ নির্মিত মান নির্ণয় করো। তো আগের 1 আর 2 আর এই যে 3 নম্বর প্রশ্নের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? 1 আর 2 প্রশ্নে কিন্তু আছে তথ্যমান দেওয়া ছিল, আর এখানে দেখো তথ্যমান দেওয়া নেই, তথ্যমানগুলো দেওয়া নেই, শুধুমাত্র গড়ের মান দেওয়া আছে, ভেদাঙ্কের মান দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কত নম্বর সূত্র প্রয়োগ করবো? এই যে 2 নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে কি কি দেওয়া আছে একটু দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত 100 জন ছাত্রের ওজনের গড় হচ্ছে 60 কেজি আর ভেদাঙ্ক হচ্ছে 6.20। তাহলে সমগ্র ভেদাঙ্কের নিরপেক্ষ এবং দক্ষ নিরূপিত মান নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার কত হবে? এন সমান 100, এন সমান হচ্ছে 100। আর গড়, গড় সমান কত দেওয়া আছে? এক্স বার সমান দেওয়া আছে কত? 60, আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স বার সমান 60। আর ভেদাঙ্ক 6.20, তাহলে ভেদাঙ্ক কি? এস স্কোয়ার সমান 6.20। এইগুলো আমরা এখানে লিখে নিলাম। নেওয়ার পরে এখন 2 নম্বর সূত্রটা কি? সমগ্র ভেদাঙ্কের নিরপেক্ষ এবং দক্ষ নিরূপিত মানের সূত্র আছে সিগমা স্কোয়ার ইকুয়াল এন বাই এন মাইনাস 1 ইন্টু এস স্কোয়ার। শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন কি করতে হবে? মানগুলো বসাই দিতে হবে। তো এন এর মান 100, নিচে আছে 100 মাইনাস 1, আর এস স্কোয়ারের মান কত? 6.20, এই 6.20 বসালাম। তো এখন 100 সাথে 6.20 যদি গুণ করি তো 620 হয়, নিচে আছে 100 থেকে 1 বিয়োগ করলে 99, তো 620 ভাগ 99 করলে 6.26। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। খুবই সহজ, শুধুমাত্র সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু সব অঙ্ক সহজ লাগবে। যদি সূত্র মনে না রাখতে পারো, ভাষা মানে অঙ্ক পুরে, তাহলে কিন্তু অঙ্ক সমাধান করতে পারবে না। 4 নম্বরটা দেখি, 80 জন ব্যক্তির আয়ের গড় হচ্ছে 50 টাকা এবং পরিমিত ব্যবধান হচ্ছে 5 টাকা হলে সঠিক ভেদাঙ্ক নির্ণয় করো। পরিমিত ব্যবধান দেওয়া আছে। তো এখানে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন একদম একই ক্যাটাগরির অঙ্ক, শুধুমাত্র একটু পার্থক্য, সেটা হচ্ছে আগের প্রশ্নে দেওয়া ছিল ভেদাঙ্কের মান, আর এখানে দেওয়া আছে পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান থেকেও কিন্তু ভেদাঙ্ক নির্ণয় করা যায়, আবার ভেদাঙ্ক থেকেও কিন্তু পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়, ঠিক আছে? তো 80 জন ব্যক্তির আয়ের গড় হচ্ছে 50 টাকা এবং পরিমিত ব্যবধান 5 টাকা হলে সঠিক ভেদাঙ্ক নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার এন সমান 80, নমুনার গড় এক্স বার সমান 50 আর পরিমিত ব্যবধান এস সমান কত? 5। এখানে কিন্তু ভেদাঙ্ক দেওয়া দেয়, এস সমান 5 দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা 2 নম্বর যে সূত্রটা আছে, সূত্রটা এখানে আমরা লিখলাম, লেখার পরে জাস্ট শুধু মানগুলো বসাবো। তো 80, উপরে আছে এন সমান 80, নিচে আছে 80 মাইনাস 1, আর এখানে এস স্কোয়ার, ভেদাঙ্ক হচ্ছে এস স্কোয়ার। তো আমাদের এখানে শুধুমাত্র এস দেওয়া আছে, এস এর মান বা পরিমিত ব্যবধান মান, সেক্ষেত্রে আমরা 5 বসলাম, তার পাওয়ার তো থাকবেই। আর এখানে যদি এস স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি মানটা বসাই দিতে পারতাম, যা পূর্বের অঙ্কে দেখেছি, ঠিক আছে? তো 5 পাওয়ার হচ্ছে 2 থাকবে। তো 80 বাই 79, আর 5 5 কত হয়? 25, 25 গুণ 80 2000, আর নিচে 79 দিয়ে ভাগ করে দেবো 25.32। এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এবার 5 নম্বরটা দেখি, যে 50টি ব্যাটারির গড় ভোল্টেজ 18.20 এবং ভেদাঙ্ক 0.25 হয়, তাহলে সঠিক ভেদাঙ্ক এবং সঠিক পরিমিত ব্যবধান নির্ণয় করো। সঠিক ভেদাঙ্ক, সঠিক পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার এন সমান 50, নমুনার গড় এক্স বার সমান 18.20, ভেদাঙ্ক ভেদাঙ্ক এস স্কোয়ার সমান 0.25,
তাহলে সঠিক ভেদাঙ্ক, তো সঠিক ভেদাঙ্কের সূত্র কি, আমরা যে 2 নম্বর সূত্রটা দেখতে পাচ্ছি সেইটা বসাবো, সিগমা স্কোয়ার ইকুয়াল এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার। তো এন সমান 50, নিচে আছে 50 মাইনাস ওয়ান, আর এস স্কোয়ার ভেদাঙ্কের মান কত দেওয়া আছে, 0.25 দেওয়া আছে, বসালাম। বসানোর পরে এটা জাস্ট ক্যালকুলেশন করে দেবো। তো 50 গুণ 0.25 ক্যালকুলেশন করলে 12.5 আসে, নিচে হচ্ছে 49, ভাগ করলে 0.26। এখন সঠিক পরিমিত ব্যবধান বের করবো, ঠিক আছে। তো সঠিক পরিমিত ব্যবধান, এটা কিন্তু সঠিক ভেদাঙ্ক, এটা কিন্তু বের করলাম হচ্ছে সঠিক ভেদাঙ্ক। তো ভেদাঙ্ক থেকে তো পরিমিত ব্যবধান বের করা যায়, আবার পরিমিত ব্যবধান থেকে কিন্তু ভেদাঙ্কটা বের করা যায়। সিদ্দিক সাহেব, তুমি হচ্ছে তোমার ক্যামেরাটা অফ করে রাখো, অনেকে ডিস্টার্ব হচ্ছে হয়তো বা। হ্যাঁ, সঠিক পরিমিত ব্যবধান সিগমা। তাহলে এটা কি করবো, এই যে ভেদাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে রুট করে দেবো, ঠিক আছে। যখন আমরা পরিমিত ব্যবধান বের করবো সেটা হচ্ছে সিগমা, তখন হচ্ছে আমাদের ডান পাশে যে মানটা আছে এটা ভেদাঙ্ককে রুট করবো। তো রুট 0.26, এটাকে যদি রুট করি তাহলে 0.51 আসবে। এই হচ্ছে আমাদের সঠিক পরিমিত ব্যবধান। হয়ে গেল 6 নম্বর, আচ্ছা 5 নম্বর প্রশ্নের সমাধান। তারপর 6 নম্বরটা দেখি। 6 নম্বর হচ্ছে 200টি বৈদ্যুতিক বাল্বের জীবনকালের পরিমিত ব্যবধান হচ্ছে 100 ঘন্টা হয়, তাহলে সমগ্র ভেদাঙ্কের নিরপেক্ষ এবং দক্ষ নির্মিত মান নির্ণয় করো, ঠিক আছে। 200টি বৈদ্যুতিক বাল্বের জীবনকালের পরিমিত ব্যবধান 100 ঘন্টা হয়, তাহলে সমগ্র ভেদাঙ্কের নিরপেক্ষ এবং দক্ষ নির্মিত মান নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার n সমান 200, পরিমিত ব্যবধান s সমান কত 100, পরিমিত ব্যবধান s সমান 100। তো সমগ্র ভেদাঙ্কের নিরপেক্ষ এবং দক্ষ নিরূপিত মান সিগমা স্কোয়ার, এই যে 2 নম্বর যে সূত্রটা আছে এটা n বাই n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার। তাহলে আমরা n সমান 200, নিচে আছে 200 মাইনাস ওয়ান, তো এস স্কোয়ার, তো 100, 100 পাওয়ার হচ্ছে 2। তো এখন এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছে, 10,050.25। এই হচ্ছে আমাদের কত, হচ্ছে 6 নম্বর প্রশ্নের সমাধান। তো মোটামুটি আমরা যে 3টা সূত্র দেখলাম, 3টা সূত্র বলতে কি, একটা হচ্ছে গড়ের সূত্র, আর একটা হচ্ছে সঠিক ভেদাঙ্ক, সঠিক পরিমিত ব্যবধান, যাই বলো না কেন। তো মোটামুটি আমাদের মূল যে বিষয় আছে সেটা হচ্ছে মাত্র 2টা অঙ্ক করলে এখানে যথেষ্ট, কিন্তু আমরা সেখানে কয়টা অঙ্ক করলাম, 6টা অঙ্ক করলাম। কেন করলাম, যে আমরা যখন এই যে 1 নম্বর 2 নম্বর অঙ্ক কিন্তু একদম সেম ক্যাটাগরির অঙ্ক, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটু সংখ্যাগত সেন্স। 1 নম্বর প্রশ্ন করলে কিন্তু এই রিলেটেড যা আছে সব কিন্তু হয়ে যায়, ঠিক আছে। কিন্তু হালকা একটু সেন্স, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন ছিল কি, যেখানে যে দশমিক মানগুলো দেওয়া আছে এটা, তাছাড়া কিছুই না। ওকে, তারপর যখন আমরা, হ্যাঁ বলো। এক একটা অধ্যায় যখন করব তখন সেই অধ্যায়ের উপরে বিবেচনা করে সেইভাবে আমাদেরকে হচ্ছে মানটা নিতে হবে, ঠিক আছে। মানে যে যে অধ্যায়, হ্যাঁ এটা মনে রাখতে হবে, কিছু করার নাই, যে অধ্যায়ে আমরা আছি, কারণ প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক কিন্তু একভাবে সমাধান হয় না। আমরা যখন সম্ভাবনা করছি তখন কিন্তু তার অঙ্ক পুরোটাই অন্যরকম ছিল, এখন আজকে নতুন একটা অধ্যায় ধরেছি, সেখানে কিন্তু একদম আলাদা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আলোকে চিন্তা ভাবনা করতে হবে, এটা কোন অধ্যায়ে আছে। আমি তো দেখতে পাচ্ছি না ওনাকে, ওনাকে তো মনে হচ্ছে এখন বন্ধ করেছে হয়তোবা, দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, এটা এমন করে কেন। আচ্ছা ঠিক আছে, আমরা, হ্যাঁ, তাহলে মোটামুটি আমি যেখানে যেখানে গুরুত্ব দিতে বলবো, যে সূত্রের দিকে ভালো করে গুরুত্ব দাও, এইগুলো প্রয়োজনে আলাদা করে নোট করে রাখবা, যে এই টপিকের আলোকে এই সূত্রটা, ঠিক আছে। এখন কিন্তু যতগুলো অঙ্ক করবো সবগুলো কিন্তু সূত্র প্রয়োগ, সূত্র ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। তো এই টপিকের আলোকে যেমন আমরা হচ্ছে গড় আস্থা সীমা বের করলাম, তো আস্থা সীমা লিখবা, লিখার পরে আস্থা সীমার যে সূত্রটা আছে সূত্রটা আলাদা করে লিখে রাখবা। তারপর এখন আমরা যে গড়ের আস্থা সীমা দেখবো, হ্যাঁ সবাই মিউট করো, এখন যে আমরা গড়ের আস্থা সীমা দেখবো এই সূত্রগুলোকে, এই টপিকটা লিখবেন, লেখার পর এই টপিকের যে সূত্রগুলো আছে এগুলো আলাদা করে লিখে রাখবা। দেখা যাচ্ছে যখন একটু সময় হলো মাঝে মধ্যে একটু দেখে নিলে তারপরে দেখা যাচ্ছে অটোমেটিক সূত্রগুলো মনে থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো হচ্ছে গড়ের আস্থা সীমা, ঠিক আছে। এতক্ষণ শুধু দেখছিলাম যে আস্থা সীমা, এখন দেখবো হচ্ছে গড়ের আস্থা সীমা। তো নমুনার আকার n সমান 1টি, যদি নমুনার আকার একটা থাকে গড়ের আস্থা সীমা হবে, নমুনার আকার যখন একটা থাকবে, ঠিক আছে, তখন গড়ের আস্থা সীমা আছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এইচ বাই রুট এন, ঠিক আছে। এক্স বার
এটা হচ্ছে গড়ের মান তো দেওয়াই থাকবে, প্লাস মাইনাস জেডসি কি, এই যে জেডসির মানটা আমরা কোথায় পাবো, যদি বলে 50% আস্থা সীমা কিংবা 90% আস্থা সীমা বা 95% আস্থা সীমা, ওই মানটা কিন্তু আমি প্রথমেই দেখাইছিলাম, ওই মানটা এখানে বসাবো জেডসির মান। আর এস, এটা তো হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান, আমাদের প্রশ্নে থাকবে, নিচে হচ্ছে এন, এর হচ্ছে তথ্য সংখ্যা বা তথ্য মান আমাদের থাকবে, ঠিক আছে, নমুনার আকার থাকবে। তো এই হচ্ছে নমুনার আকার যখন একটা থাকবে তখন গড়ের আস্থা সীমার সূত্র হচ্ছে এটা এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। সূত্রগুলো যদি ধারাবাহিকভাবে তোমরা মনে রাখো তাহলে কিন্তু খুব সহজ। যেখানে এক্স বার হচ্ছে গড়, এস হচ্ছে পরিমিত ব্যবধান, এস স্কয়ার হচ্ছে ভেদাঙ্ক, আর জেড সি হচ্ছে আস্থা সীমা। আস্থা সীমার মানটা আমাদেরকে বসাতে হবে, প্রথমে কিন্তু আমি মানগুলো দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। আরেকবার দেখাই আসি, এই যে জেড সি কিন্তু আমরা ব্যবহার করছি, তো জেড সির মানটা কোনটা, জেড সির মান হচ্ছে আমরা যে পিডিএফটা দিয়েছি 5 পৃষ্ঠার, ওই পিডিএফে একদম প্রথম পৃষ্ঠা এই যে 99.73%, 99%, 98%, 96%, যাই বলুক না কেন, এই যেখান থেকে এই মানগুলো আমরা ওখানে বসাবো। আচ্ছা, পরে যদি নমুনা দুইটা হয়, ঠিক আছে, বৃহৎ নমুনা হচ্ছে এনপি দ্বারা প্রকাশ করব, যদি নমুনা দুইটা হয় তাহলে বড় নমুনা হচ্ছে আমরা এনপি দ্বারা প্রকাশ করব, এবং ক্ষুদ্র নমুনা হচ্ছে শুধু এন দ্বারা প্রকাশ করব। দুইটি হলে গড়ের আস্থা সীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন ইন্টু রুট ওভার এনপি মাইনাস এন বাই এনপি মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের, যদি নমুনার আকার দুইটা থাকে প্রশ্নে তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব, আর যখন নমুনার আকার একটা থাকবে তখন এই সূত্র ব্যবহার করব। সূত্র অনেক, কিন্তু আমাদেরকে এগুলো মনে রাখতেই হবে। বৃহৎ নমুনা এনপি আর হচ্ছে ক্ষুদ্র নমুনা এন, ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবে, যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন কিন্তু বুঝতে পারবো। দুইটি হলে গড়ের আস্থা সীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন ইন্টু রুট ওভার এনপি মাইনাস এন বাই এনপি মাইনাস ওয়ান। এবার দুটি গড়ের পার্থক্যের আস্থা সীমা, দুটি গড়ের পার্থক্যের আস্থা সীমা সূত্র হচ্ছে ব্র্যাকেট শুরু এক্স বার ওয়ান মাইনাস এক্স বার টু, তো এক্স বার ওয়ান হচ্ছে প্রথম গড় আর এক্স বার টু হচ্ছে দ্বিতীয় গড়, প্লাস মাইনাস জেড সি রুট ওভার এস ওয়ান স্কোয়ার প্রথম হচ্ছে ভেদাঙ্ক বাই এন ওয়ান প্রথম তোমার হচ্ছে নমুনার আকার, প্লাস এস টু স্কোয়ার বাই এন টু, ঠিক আছে। তো এই হচ্ছে দুটি গড়ের পার্থক্যের আস্থা সীমা। আর দুটি গড়ের সমষ্টির আস্থা সীমা হবে এই পূর্বের সূত্র, পার্থক্য আর হচ্ছে সমষ্টি একই থাকবে, শুধুমাত্র আমাদের সংখ্যা চেঞ্জ হবে, এই যে এখানে মাইনাস আছে আর এখানে হচ্ছে প্লাস হবে, তাছাড়া মোটামুটি দেখো সবগুলো একই আছে। এক্স বার ওয়ান প্লাস এক্স বার টু প্লাস মাইনাস জেড সি রুট ওভার এস ওয়ান স্কোয়ার বাই এন ওয়ান প্লাস এস টু স্কোয়ার বাই এন টু। তো দেখো দুটি গড়ের পার্থক্যের আস্থা সীমা এই যে সূত্র, আর দুটি গড়ের সমষ্টির আস্থা সীমা সূত্র একই রকম, শুধুমাত্র পার্থক্য কি, এই যেখানে মাইনাস চিহ্ন আর এখানে হচ্ছে প্লাস চিহ্ন, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। এবার আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি, যে 50টি ব্যাটারির গড় ভোল্টেজ 18.20, 50টি ব্যাটারির গড় ভোল্টেজ 18.20 এবং পরিমিত ব্যবধান 0.5 হয়, তাহলে গড়ের জন্য 95% এবং 99% এবং 50% আস্থা সীমা নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা সরাসরি সমাধানে চলে যাই। তো সমাধান দেওয়া আছে নমুনার আকার এন সমান কত 50, যেহেতু 50টা গাড়ির গড় ভোল্টেজ বলেছে, আর নমুনার গড় হচ্ছে এক্স বার সমান 18.20 এটা দেওয়া আছে, পরিমিত ব্যবধান এস সমান 0.5 এটা দেওয়া আছে। তো এখানে যেহেতু নমুনার আকার হচ্ছে একটা, সেক্ষেত্রে আমরা প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করব। তো এখানে প্রশ্নে কত কত বলেছে 95%, 99%, 50%। তো আমরা হচ্ছে প্রথমে গড়ের 95% আস্থা সীমা বের করব। তো গড়ের 95% আস্থা সীমা সূত্র আছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন, এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। সূত্রটা মনে রাখবে, রাখার পরে এখন যে মানগুলো এখানে আছে মানগুলো জাস্ট বসাই দেবো। তো এক্স বারের মান কত, এক্স বারের মান হচ্ছে 18.20, তো 18.20 বসলাম। তো প্লাস মাইনাস এই যে জেড সি, জেড সি কত বলেছে 95%, তো 95%-এর মান হচ্ছে 1.96, 95% আস্থা সীমার মান হচ্ছে 1.96, যা ওই যে সারণী প্রথমে দেখাইছিলাম ওই সারণী থেকে মানটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। 95% মানটা হচ্ছে 1.96 আছে, এটা আমি আর দেখাচ্ছি না, প্রথমেই দেখাইছি, আর তোমরা বুঝতেই পারছো কোন কথাটা বলছি, ঠিক আছে। 1.96 এখানে বসাবো। আর এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.5 এখানে বসালাম। আর এন সমান কত, এন সমান হচ্ছে 50, এই যে এন সমান 50, তো রুট 50 বসালাম। বসানোর পরে আমাদের সূত্রে মানগুলো বসানো হয়ে গেল, এখন শুধুমাত্র ক্যালকুলেশন করে দেবো, আর কোনো ঝামেলা নেই। তো 18.20 প্লাস মাইনাস 1.96 রাখলাম, 0.5, আর 50কে যদি রুট করি 7.0711 পাবো, ঠিক আছে।
তারপর 18.20 রাখলাম প্লাস মাইনাস 1.96। এখন এটাকে যদি ভাগ করি 0.0707 পাবো। তারপর 18.20 প্লাস মাইনাস, এখন এটাকে যদি গুণ করি 0.14। তো এখানে প্লাস মাইনাস দেখতে পাচ্ছ, একবার প্লাস করব একবার মাইনাস করব। প্লাস মাইনাস মানে হচ্ছে একবার পজিটিভ একবার নেগেটিভ। তো সেক্ষেত্রে এখানে 18.20 যোগ 0.14, তাহলে কত হচ্ছে 18.34। তারপর আবার যদি এটা মাইনাস করি 18.20 মাইনাস 0.14, তাহলে কত আসছে 18.06। ঠিক আছে, অতএব গড়ের 95% আস্থা সীমা হবে, গড়ের 95% আস্থা সীমা হবে। তো ছোট মান কোনটা এখানে 18.06 না 18.34, 18.06 হচ্ছে ছোট মান। তো ছোট মানটা আমরা প্রথমে বসালাম, লেস দ্যান আর ইকুয়াল মিউ, লেস দ্যান আর ইকুয়াল বড় মান কোনটা 18.34। এই হচ্ছে আমাদের হচ্ছে 95% গড়ের আস্থা সীমার অঙ্ক। এই একইভাবে সেম ক্যাটাগরির অঙ্ক সেটি হচ্ছে 99%। গড়ের 99% আস্থা সীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। সূত্র একই হবে, শুধুমাত্র জেড সি এর মানটা পরিবর্তন হবে। সেটা হচ্ছে 99% কত 2.58, যা হচ্ছে আমাদের সারণীতে আছে, ওই মানটা আমরা এখানে লিখবো 2.58। আর 95% কত লিখছিলাম 95% 1.96। ঠিক আছে, আর কোনো পার্থক্য নেই, জাস্ট শুধু এখন কি করবে ক্যালকুলেশনটা ঠিক রাখবে। রাখার পরে এই যে 18.38 18.02, তো ছোটো মানটা আমরা প্রথমে বসালাম, তারপর লেস দ্যান ইকুয়াল মিউ, লেস দ্যান ইকুয়াল 18.38। এই হচ্ছে আমাদের 99% আস্থা সীমা। তারপর হচ্ছে গড়ের 50% আস্থা সীমা, একই সূত্র, শুধুমাত্র আস্থা সীমার যে মানটা আছে সেই মান পরিবর্তন হবে, তাছাড়া অন্য কোনো কিছু পরিবর্তন হবে না। তো 0.50% কত ছিল 0.6745। এই যে বসানোর পরে 0.5 নিচে রুট 50। তো 18.20 প্লাস মাইনাস 0.6745। এখন শুধুমাত্র ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পরে গড়ের 50% আস্থা সীমা হবে 18.15, লেস দ্যান ইকুয়াল মিউ, লেস দ্যান ইকুয়াল 18.25। একই রকম, শুধুমাত্র যত পার্সেন্ট বলবে তার মান কত আছে মানটা বসে ক্যালকুলেশন ঠিক রাখবো, সূত্র কিন্তু একই। তো আমি কি এটা কি বোঝাতে পারছি? যদি বোঝাতে পারি তবে হ্যাঁ বলো, যদি বোঝাতে না পারি তাহলে বলো বুঝতে পারিনি। অঙ্কগুলো কিন্তু সহজ আছে, ঠিক আছে, শুধুমাত্র একটু প্র্যাকটিস করবা। আর আমি যে কথাটা বলছি যে সূত্রগুলো প্রয়োজনে যখন তোমরা নোট করবা যখন প্র্যাকটিস করবা, তখন কিন্তু সূত্রগুলো এখন থেকেই আলাদা করে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, এখনো অনেক সময় আছে, এখন থেকেই সূত্রগুলো আলাদা করে লিখে রাখবা। এটা মাঝে মাঝে একটু দেখলে দেখা যাবে মনে পড়ে যাবে। হ্যাঁ, এবার 8 নম্বর প্রশ্নটা দেখি, যে 60 একক বিশিষ্ট কোনো দৈব নমুনার গড় হচ্ছে 110.9। নমুনার গড় হচ্ছে 110.9। সমগ্রকের পরিমিত ব্যবধান 7.3 হলে গড়ের জন্য 95% এবং 99% আস্থা সীমার নির্ণয় করো। এটা হচ্ছে 2013-2016 সালে প্রশ্নটা আসছিল। তো 7 নম্বর এবং 8 নম্বর একই ক্যাটাগরির অঙ্ক, কোনো পার্থক্য নেই। তো আমরা দেখি সমাধান দেওয়া আছে। নমুনার আকার এন সমান 60, নমুনার গড় এক্স বার সমান 110.9, পরিমিত ব্যবধান এস সমান 7.3। তো গড়ের 95% আস্থা সীমা সূত্র আছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। তো 110.9 প্লাস মাইনাস জেড সির মান হচ্ছে কত 95% হচ্ছে 1.96, আর এস এর মান হচ্ছে 7.3, আর এন কত রুট 60। তো একইভাবে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেবো, ক্যালকুলেশন আশা করি সবাই পারবা, এটা না পারার কিছুই নেই। ঠিক আছে, তারপর গড়ের 95% আস্থা সীমা হবে এই যে, আচ্ছা আমরা হচ্ছে ছোটো মানটা প্রথমে লিখলাম, তারপর হচ্ছে বড় মানটা লিখবো। এই হচ্ছে হয়ে গেল 95% আস্থা সীমা। এবার গড়ের 99% আস্থা সীমা হবে এক্স বার প্লাস মান জেড সি এস বাই রুট এন। তো 99% মান কত 2.58, এই মানটা শুধুমাত্র পরিবর্তন হবে। ঠিক আছে, একটু খেয়াল করবে যে কত পার্সেন্ট বলছে, সেই পার্সেন্টেজ করে সূত্র প্রয়োগ করবা, করার পরে শুধু মানটা বসে ক্যালকুলেশন করে দেবা, তাছাড়া আর কোনো ঝামেলা নেই। এই তো হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এখন 9 নম্বরটা দেখি, যে 100 একক বিশিষ্ট কোনো দৈব নমুনার গড় হচ্ছে 120। সমগ্রকের পরিমিত ব্যবধান 7.7 হলে গড়ের জন্য 95% আস্থা সীমা নির্ণয় করো। 2019 সালে প্রশ্নটা আসছিল। তো এই যে 7, 8, 9 সবগুলো একই রকম। তো দেওয়া আছে নমুনার আকার এন সমান 100, নমুনার গড় এক্স বার সমান 120, আর পরিমিত ব্যবধান এস সমান 7.7। তো গড়ের 95% আস্থা সীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। তো 120 প্লাস মাইনাস জেড সির মান কত হবে 1.96, আর এস সমান 7.7, আর এন সমান 100। তারপরে ক্যালকুলেশন করে দাও, তারপর এই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল 9 নম্বর। এবার দেখো 10 নম্বর। 10 নম্বরটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে আমাদের এখানে তথ্যমান দেওয়া আছে। তো তথ্যমান দেওয়া থাকলেও আমাদেরকে কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে হবে। তো সেই সূত্রের আলোকে সমাধান করতে হলে আমাদেরকে মানগুলো সব বের করে নিতে হবে। ঠিক আছে, গড়ের মান বের করতে হবে, পরিমিত ব্যবধান বের করতে হবে,
তো আমরা 10 নম্বর প্রশ্নটা দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত 10 জন ছাত্রীর ওজন যথাক্রমে 55, 60, 65, 70, 57, 62, 65, 63, 58, 65 কেজি। গড় ওজন নিরূপণের জন্য 95% এবং 99% আস্থা সীমা নির্ণয় করো। 95% এবং 99% আস্থা সীমা নির্ণয় করো। তো পূর্বের অঙ্ক কিন্তু সরাসরি মানগুলো দেওয়া ছিল, ঠিক আছে। আর এখানে তথ্য মান দেওয়া আছে, এই তথ্য মান থেকে আমরা কি করব, গড় মান বের করব, তারপর হচ্ছে তোমার হচ্ছে পরিমিত ব্যবধান বের করব, তারপরেই কিন্তু আমাদের আস্থা সীমার যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করব, তার আগে কিন্তু আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এক্স বিভিন্ন তথ্যমান যা প্রথম প্রশ্নে আমরা করছিলাম, বিভিন্ন তথ্যমান আমরা এখানে বসালাম, বসানোর পরে যোগ করব সামেশন এক্স সমান 620। তারপর আছে এক্স বারের মান এই যে প্রত্যেকটা স্কোয়ার করবো, স্কোয়ার করার পরে সামেশন এক্স স্কোয়ার মান আছে 38,626 পেলাম। তো এখন আমরা যদি গড়ের আস্থা সীমা বের করি, তো এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন, তো 620/10, যেহেতু তথ্যমান এখানে 10টি আছে তো 62 পাবো। তারপর হচ্ছে ভেদাঙ্কের সূত্র কি, সঠিক ভেদাঙ্কের সূত্র হচ্ছে এস স্কোয়ার ইকুয়াল 1/n-1, ব্র্যাকেট শুরু সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স বাই এন পাওয়ার হচ্ছে 2। তো 1/n সমান কত, 10 মাইনাস 1, সামেশন এক্স স্কোয়ার বসলাম মাইনাস 620, নিচে হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 2। ওকে, বসায়ে আমরা হচ্ছে এই যে হচ্ছে ভেদাঙ্কের মান কত পেলাম, 20.67। এই ভেদাঙ্ক থেকে আমরা কি করবো, পরিমিত ব্যবধান বের করবো। তো পরিমিত ব্যবধান করতে হলে আমাদের কি করতে হবে, অতএব এস সমান এটাকে জাস্ট কি করবো, রুট করে দেবো। তো রুট 20.67, তো এটাকে রুট করলে 4.55 আসবে, হয়ে গেল। তাহলে আমরা এখানে আছে গড়ের মান কত পেলাম, 62, আর পরিমিত ব্যবধান কত পেলাম, 4.55, আর এন সমান কত পেলাম, এন সমান কত আছে 10। এখানে তথ্যমান কিন্তু 10টা আছে, এন সমান 10। তাহলে আমরা এখানে লিখে নিব, এখানে নমুনার আকার এন সমান 10, নমুনার গড় এক্স বার সমান 62, আর পরিমিত ব্যবধান এস সমান 4.55 হয়ে গেল। এখন আমার সরাসরি প্রশ্নে ছিল সেই প্রশ্নটা কি, যে গড় ওজন নিরূপণের জন্য 95% এবং 99% আস্থা সীমা নির্ণয় করো। তো 95 এবং 99% আস্থা সীমা বের করবো। তো সেক্ষেত্রে আমাদের আস্থা সীমার যে সূত্র আছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। তো এখন জাস্ট শুধু কী করবো, 95% আস্থা সীমার যে মানটা আছে মানটা বসাবো, বসানোর পরে এই যে এখানে আছে এন এর মান কত, এক্স বারের মান কত, এস এর মান কত, এখানে বসায় ক্যালকুলেশন করে দেবো, আর কোনো ঝামেলা নেই। শুধুমাত্র ঝামেলা কি ছিল, এই যে এটা হচ্ছে গঠন করা, কিন্তু এটা তো আমরা পারবো, ঠিক আছে। তো পারতে হলে আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিক্যালি দেখতে হবে। হঠাৎ করে এটা চলে আসলো, ঠিক আছে, হঠাৎ করে এই প্রশ্নটা চলে আসলো, তুমি জানোই না যে এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হবে। তো তুমি এখন তো জেনে গেলে এটা, যে এটা এইভাবে প্রথমে বের করে নিতে হবে মানগুলো, তারপরে হচ্ছে আমরা যে গড়ের যে সূত্রটা আছে আস্থা সীমার সেই সূত্রটা প্রয়োগ করব। তারপর 11 নম্বরটা দেখো, যে 200 জন লোকের একটি নমুনা থেকে দেখা যায় তাদের দৈনিক গড় আয় হচ্ছে 80 টাকা এবং ভেদাঙ্ক হচ্ছে 6.25 হলে নির্ণয় করো সমগ্র গড়ের 98% আস্থা সেবা, সমগ্র গড়ে 99.73% আস্থা সেবা। তো মোটামুটি সবগুলো একই রকম। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার এন সমান 200, নমুনার গড় এক্স বার সমান 80, প্রশ্নে যা যা আছে সব লিখবো, আর ভেদাঙ্ক এস দেওয়া আছে 6.25। তো ভেদাঙ্ক তো আমাদের লাগছে না, আমাদের লাগছে হচ্ছে পরিমিত ব্যবধান। তো ভেদাঙ্ক থেকে আমরা পরিমিত ব্যবধানটা বের করে নিব, অর্থাৎ এস ইকুয়াল রুট 6.25 সমান 2.5। এবার পরিমিত ব্যবধান এর সমান কত পেলাম, 2.5। তো এখন সরাসরি আমরা সূত্রে চলে যাবো, সমগ্রকের গড়ের 98% আস্থা সীমা সূত্র আছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। তো এক্স বারের মান 80 প্লাস মাইনাস জেড সির মান 98%, এটা হচ্ছে 2.33, আর এস সমান কত 2.5, এই যে পাইছি এখানে, আর এন সমান কত 200। পয়সা জাস্ট শুধু কী করবো, ক্যালকুলেশন করে দেবো, আর কোনো ঝামেলা নেই। তো গড়ের 98% আস্থা সীমা এটা পেয়ে গেলাম। তারপরে সমগ্র গড়ের 99.73% আস্থা সীমা, ঠিক আছে। তো এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। তো এখন শুধুমাত্র কী করবো, 99.73% এর মান কিন্তু 3.00, ঠিক আছে। তো এটা বসাও, বসানোর পর ক্যালকুলেশন করে দাও। এই হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি বুঝতে পারছো, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু জানাও তো, একটু জানাও সবাই। হ্যাঁ, 12 নম্বরটা দেখি, যে কোনো প্রতিষ্ঠান হতে নির্বাচিত 200টি দ্রব্যের মধ্যে 50টি দ্রব্যের গড় ওজন 60 কেজি। প্রশ্নটা একটু খেয়াল করো, কোনো প্রতিষ্ঠান হতে, আমরা যখন হচ্ছে দেখছিলাম কি দুইটা তথ্যমান থাকলে, ঠিক আছে, তখন কি হবে, ক্ষুদ্র নমুনা আর বৃহৎ নমুনা দুইটা এখান থেকে সেইটা চলে আসছে।
যে কোনো প্রতিষ্ঠান হতে নির্বাচিত 200টি দ্রব্যের মধ্যে 50টি দ্রব্যের গড় ওজন 60 কেজি। এখনো 4টা অঙ্ক করতে হবে, নাইলে কিন্তু এই হচ্ছে অধ্যায় 2টা ক্লাসে শেষ হবে না, ঠিক আছে? 16 নম্বর পর্যন্ত আমরা করব। তো এটা হ্যাঁ, আমরা কিন্তু এই 12 নম্বরটা দেখতে পরপর 3টা অঙ্ক একদম ইজিলি পেরে যাব। কোনো প্রতিষ্ঠান হতে আর ক্লাসটা আমি কিন্তু একটা ক্লাসে করতে চাইছিলাম, একটা ক্লাসে 1.5 ঘন্টা নিতে চাইছিলাম আজকে ক্লাসটা। যেহেতু আছে 7 কলেজের পরীক্ষা খুব নিকটে, আর 7 কলেজের ছেলে মেয়ে কয়েকজন আছে আমার এখানে, তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে একটু দ্রুত শেষ করবো যতটা সম্ভব। হ্যাঁ, তারপরেও ইনশাল্লাহ অনেকটা শেষ হয়ে যাবে। পরীক্ষা আগস্টে যদি হয় তারপরে হচ্ছে প্রায় শেষের দিকে চলে যাবো আমরা, ঠিক আছে? তো সমস্যা নেই। এই যে আজকে যে অধ্যায়টা করাচ্ছি পার্ট 1, পঞ্চম অধ্যায়, তো এটা হচ্ছে 2টা ক্লাসের মাধ্যমে শেষ করবো, সেক্ষেত্রে আমাকে 16 নম্বর পর্যন্ত যেতেই হবে। তো কোনো প্রতিষ্ঠান হতে নির্বাচিত 200টি দ্রব্যের মধ্যে 50টি দ্রব্যের গড় ওজন 60 কেজি এবং ভেদাঙ্ক হচ্ছে 75 বর্গ কেজি, ভেদাঙ্ক হচ্ছে 75 বর্গ কেজি। তাহলে সকল দ্রব্যের গড় ওজনের 95% এবং 99% আস্থার সীমা নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখানে দেখো বৃহৎ নমুনার আকার কয়টা, বৃহৎ নমুনা কোনটা, 200টা, 200টার মধ্যে কয়টা বলেছে, 50টা। তার মানে এখানে হচ্ছে বড় নমুনা হচ্ছে এনপি সমান 200, আর ক্ষুদ্র নমুনার আকার এন সমান কত, 50। যেহেতু কিন্তু নমুনা আছে 2টা, তো সেক্ষেত্রে আমরা বড় নমুনা এনপি সমান 200 লিখলাম, আর ক্ষুদ্র নমুনা এন সমান 50 লিখলাম। আর নমুনার গড় দেওয়া আছে কত, 60, তো এক্স বার সমান কত, 60। আর ভেদাঙ্ক এস স্কোয়ার সমান দেওয়া আছে কত, 75। তো ভেদাঙ্ক থেকে আমরা কি করব, পরিমিত ব্যবধানটা বের করে নেব। অতএব এস সমান √75, তো 8.66, তো পরিমিত ব্যবধান এস সমান 8.66 পেলাম, ঠিক আছে? এখন প্রশ্ন বলছে কি, সকল দ্রব্যের গড় ওজনের 95% এবং 99% আস্থার সীমা নির্ণয় করো। আরে না ভাই, জেডসি এর মান কেন মুখস্থ করতে চাবে? জেডসি এর মান হচ্ছে আমাদের ওই যে সারণীটা দিয়েছি তোমাদের 5 পৃষ্ঠার একটা পিডিএফ দিয়েছিলাম, একদম প্রথমেই আমি বলে দিয়েছিলাম এটা হচ্ছে সবাই বাধ্যতামূলকভাবে প্রিন্ট করে নাও, ঠিক আছে? ওখান থেকে সব দেখে দেখে মানগুলো বসাই দিবা, একটা মুখস্থ করা লাগবে না। তো সকল দ্রব্যের গড় ওজনের 95% আস্থা সীমা হবে। তো সূত্রটা কি, যখন 2টা নমুনা থাকে তার সূত্র হচ্ছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই √n রুট ওভার এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই √n, তারপর হচ্ছে ইন্টু √n p মাইনাস এন বাই n p-1। এই হচ্ছে আমাদের যখন 2টা নমুনা থাকবে তার সূত্র। এতক্ষণ কিন্তু আমরা করে আসলাম একটা নমুনা থাকলে তার সূত্র দিয়ে, এখন আমরা করছি 12 নম্বর থেকে 2টা নমুনা যখন থাকবে তার সূত্র আছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই, হ্যাঁ 2টা নমুনা থাকলে বৃহৎ নমুনা ক্ষুদ্র নমুনা, এখানে এই যে এখানে বোঝাই যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠান হতে নির্বাচিত 200টি দ্রব্যের মধ্যে 200টি দ্রব্যের মধ্যে 50টি দ্রব্যের গড় ওজন। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি 200 আছে বড় আর 50 আছে ছোট। সেক্ষেত্রে এখানে দেখো দেওয়া আছে বৃহৎ নমুনা, দেওয়া আছে বৃহৎ নমুনার আকার এনপি সমান 200, আর হচ্ছে ক্ষুদ্র নমুনার আকার এন সমান 50। এখানে আমরা ধরেই নিলাম, এখানে দেওয়াই আছে, কি আর ধরবো, ঠিক আছে? আর এখানে নমুনার গড় দেওয়া আছে কত, 60, যা আছে তাই লিখলাম। আর ভেদাঙ্ক এস স্কয়ার সমান দেওয়া আছে 75, এই যে 75 লিখলাম। ভেদাঙ্ক থেকে আমরা কি করবো, পরিমিত ব্যবধানটা বের করবো। পরিমিত ব্যবধান কত পেলাম, এস সমান 8.66। আর প্রশ্ন বলতে কি, সকল দ্রব্যের গড় ওজনের 95% এবং 99% আস্থার সীমা নির্ণয় করো। তো সকল দ্রব্যের গড় ওজন 95% আস্থার সীমার সূত্র হচ্ছে কি, যখন 2টা নমুনা থাকবে তার সূত্র হচ্ছে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই √n ইন্টু √n p-n বাই n p-1। এই হচ্ছে আমাদের সূত্র, ওকে? এখন এক্স বারের মান বসলাম 60 প্লাস মাইনাস জেড সির মান, যেহেতু 99% বলেছে তো 99% আস্থার সীমার মান আছে 1.96। এই মানটা হচ্ছে আমাদের যে তাত্ত্বিক মান আছে, আমাদের যে সারণীটা দিয়েছি 5 পৃষ্ঠার, ওই সারণী থেকে একদম প্রথম পৃষ্ঠায় যে মান আছে আস্থার সীমা বলে লেখা আছে ওখান থেকে নেব, 1.96 নিলাম। আর এস এর মান কত, 8.66। আর এন সমান কত, শুধু এন, তাহলে ক্ষুদ্র নমুনা কত, 50, তো √50। তারপর ইনটু এনপি, এনপি হচ্ছে কি বৃহৎ নমুনা, বৃহৎ নমুনা কত, 200। আর তার থেকে ক্ষুদ্র নমুনা কোনটা, এন, ক্ষুদ্র নমুনা হচ্ছে 50, বসালাম। এনপি বৃহৎ নমুনা বসালাম, তার থেকে -1 করবো, ঠিক আছে? মানগুলো বসাই দিলাম। দেওয়ার পরে এখন ক্যালকুলেশন করে দেবো। তো 60 প্লাস মাইনাস 1.96, তারপর 8.66, 50কে রুট করলে 7.07, রুট ওভার 200 থেকে 50 বাদ দিলে 150, নিচে 200 থেকে 1 বাদ দিলে 199। তো 60 প্লাস মাইনাস 1.96, তো এটাকে ভাগ করলে 1.22
আর এটাকে যদি ভাগ করি √0.75, ঠিক আছে, ভেঙে ভেঙে করছি, একবারে করতে পারো তবে ভেঙে ভেঙে করবা। তো 60 প্লাস মাইনাস, তো এটাকে যদি এখন গুণ করি 2.39, আবার 0.75কে যদি রুট করি 0.87 পাবো। তো এখন টোটালি 60 প্লাস মাইনাস এটাকে যোগ করে দিলাম, হয়ে গেল। তো এখানে একবার প্লাস করবো একবার মাইনাস করবো একই নিয়মে। তো সকল দ্রব্যের গড় ওজনের 95% আস্থা সীমা হবে হচ্ছে বড় মান, ছোট মান কোনটা 57.92, তো 57.92 লেজার ইকুয়াল মিউ, লেজার ইকুয়াল বড় মান আছে 62.08। শুধুমাত্র সূত্রটা মনে রাখতে হবে, আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, অঙ্কটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, বোঝার পরে কোন সূত্রটা প্রয়োগ করব সেটা। যদি একটা তথ্যমান থাকে তাহলে প্রথম সূত্র ব্যবহার করব, যদি দুইটা তথ্যমান থাকে তাহলে আমরা কিন্তু দ্বিতীয় সূত্র ব্যবহার করব, যা আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করলাম এই 12 নম্বর অঙ্কে। তারপর সকল দ্রব্যের গড় ওজনের 99% আস্থা সীমা। তো শুধুমাত্র চেঞ্জ কি, এই যে 99% আস্থা সীমা, শুধুমাত্র তাত্ত্বিক যে মানটা আছে সেই মানটা চেঞ্জ হবে, তাছাড়া সব কিছু একই থাকবে। সূত্র এক্স বার প্লাস প্লাস জেড সি এস বাই √n ইন্টু √(n(p)(n)p-1), ঠিক আছে। এই যে মানটা বসাই দেবো, তো 2.58, 99% আস্থা সীমার মান আছে 2.58, এই মানটা বসালাম, বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করবো। এই হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বরটা দেখো, 500 জনের মধ্যে দৈবভাবে 100 জন বিক্রয় কর্মীকে নির্বাচন করা হলো এবং তাদের গড় বিক্রয় 750 টাকা ও সমগ্রকের পরিমিত ব্যবধান 150 টাকা হয়, তাহলে বিক্রয় কর্মীর গড় বিক্রয়ের 98% আস্থা সীমা নির্ণয় করো। 12 এবং 13 একই রকম, কোনো পার্থক্য নেই। তো সমাধান দেওয়া আছে, বৃহৎ নমুনার আকার এনপি সমান 500, ক্ষুদ্র নমুনার আকার এন সমান 100, যা আমাদের প্রশ্নে দেখতেই পাচ্ছি যে 500 জনের মধ্যে দৈবভাবে 100 জন, তার মানে বৃহৎ নমুনা হচ্ছে 500, ক্ষুদ্র নমুনা হচ্ছে 100। আর এক্স বার সমান কত 750, আর পরিমিত ব্যবধান এস সমান 150 দেওয়া আছে। বিক্রয় কর্মীর গড় বিক্রয়ের 98% আস্থা সীমা সূত্র, এই যে একই সূত্র, এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই √n ইন্টু √(n(p)(n)p-1) দিব। দেওয়ার পর জাস্ট শুধু মানগুলো বসাই দেবো। তো জেড সির মান 98%-এর মান হচ্ছে 2.33, ঠিক আছে, বসায় শুধুমাত্র ক্যালকুলেশন করে দেবো। 13 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার 14 নম্বরে আসি। 200 থেকে 50 জনের একটি নমুনা দৈবভাবে সংগ্রহ করা হলো এবং পরীক্ষায় তাদের গড় নম্বর পাওয়া গেল 75, সমগ্রকের পরিমিত ব্যবধান 10। 200 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের 95% আস্থা সীমা গঠন করো। 2017 সালে প্রশ্নটা আসছিল। তো 200 থেকে 50 জনের একটি নমুনা, তার মানে হচ্ছে বৃহৎ নমুনার আকার আছে এনপি সমান 200 আর ক্ষুদ্র নমুনার আকার এন সমান 50। ওকে, তারপরে নমুনার গড় এক্স বার সমান 75 আর পরিমিত ব্যবধান এস সমান কত 10। আর আমাদের প্রশ্নে বলছে কি যে 200 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের 95% আস্থা সীমা গঠন করো। তো একই সূত্র, তো অতএব 200 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের 95% আস্থা সীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই √n √(n(p)(n)p-1। এখন শুধুমাত্র কী করবো, যেখানে যে মানগুলো আছে সেই মানটা বসাই দেবো, বসায় ক্যালকুলেশন করে দেবো। এই হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান, হয়ে গেল। একদম সহজ, যদি ধারাবাহিকভাবে করা হয়, আমি যে কথাগুলো বলছি এগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনো। অনেকে আছে কি ক্লাসগুলো করে না, শুধুমাত্র ওই লেকচার শিট পেয়েছে, লেকচার শিটগুলো দেখে। তো লেকচার শিট দেখলে কি হয়, সে তো গাধার মতো খাটে, প্রত্যেকটা প্রশ্ন তাকে দেখা লাগে। আর আমি কিন্তু ক্লাসের মাধ্যমে বলে দিই যে এই জায়গাটা একটু গুরুত্ব দাও, এই সূত্রটা একটু মনে রাখো, তারপরে দেখো এই প্রশ্নগুলো সব একই রকম, তার কিন্তু খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। তো এ কারণে ক্লাসের সংখ্যা খুব বেশি না, আবার খুব সময়ও না। 1 ঘন্টার ভিতরে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারি। এই যে আমরা 1 ঘন্টাও ক্লাস নাও, ক্লাসের টাইম মনে হয় 45 থেকে 50 মিনিট করে হয়, অতিরিক্ত 55 মিনিট হয়। তো এই 55 মিনিটের ভিতরে 15 থেকে 16টা প্রশ্নের সমাধান করি, বড় বড় প্রশ্ন। আর ছোটোগুলো তো 50-60টা কিংবা হচ্ছে 40টা পর্যন্ত করি, 30টা পর্যন্ত করি। তো 15-16 আর 2টা প্রশ্ন করতেই হবে, সহজ আছে, ঠিক আছে, শুধুমাত্র দেখাই দিব। 15 নম্বরটা দেখো, এতক্ষণ আমরা দেখে আসলাম কি যে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে ভাষাগত দিকটা দেওয়া আছে। আর এই যে 15 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা আছে শুধুমাত্র সংখ্যা মান দেওয়া আছে, ঠিক আছে, এখানে কোনো ভাষা উল্লেখ করিনি। তো n1 সমান 100, n2 সমান 100, এক্স বার 1 সমান 75, এক্স বার 2 সমান 70, s1 সমান 7, s2 সমান 6 হলে এখন উভয় গড়ের পার্থক্যের 99% আস্থা সীমা বের করো, উভয় গড়ের সমষ্টির 95% আস্থা সীমা বের করো। তো আমি যে সূত্র দুইটা দেখাইছিলাম যে গড়ের পার্থক্য আর সমষ্টির যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা কিন্তু এই 15 নম্বর প্রশ্নে সমাধান করব, ঠিক আছে, প্রয়োগ করব। তো সমাধান দেওয়া আছে প্রথম নমুনার আকার n1 সমান 100,
প্রথম নমুনার গড় এক্স বার সমান 75, প্রথম নমুনার পরিমিত ব্যবধান S1 সমান 7। দ্বিতীয় নমুনার আকার n2 সমান 100, দ্বিতীয় নমুনার গড় এক্স বার 2 সমান 70, আর দ্বিতীয় নমুনার পরিমিত ব্যবধান S2 সমান 6। এই যে যা দেওয়া আছে প্রশ্নে সবগুলো রাখবো। রাখার পরে 1 নম্বর প্রশ্নে কি বলছে, উভয় গড়ের পার্থক্যের 99% আস্থার সীমা বের করো, উভয় গড়ের সমষ্টির 95% আস্থার সীমা বের করো। ঠিক আছে, তো আমরা হচ্ছে উভয় গড়ের পার্থক্যের 99% আস্থার সীমা হবে। তো উভয় গড়ের পার্থক্যের 99% আস্থার সীমা সূত্র আছে एक्स बार 1 माइनस एक्स बार 2 प्लस माइनस जेड से रूट ओवर S1 स्क्वायर बाई n1 प्लस S2 स्क्वायर बाई n2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। তো এক্স বার 1 এর মান হচ্ছে 75 আর এক্স বার 2 এর মান হচ্ছে 70 প্লাস মাইনাস জেড সি কত পার্সেন্ট বলছে, 99% বলছে না, তো 99% আস্তে সময় আছে 2.58 রুট ওভার S1 এর মান দেওয়া আছে, এখানে S1 এর মান দেওয়া আছে 7। তো এখানে যেহেতু স্কোয়ার আছে ভেদাঙ্ক তো নেই, সেক্ষেত্রে 7 স্কোয়ার, আর নিচে n1 সমান কত 100 হবে, তারপর প্লাস ছিল S2 এর মান কত 6, পাওয়ার হচ্ছে 2, নিচে আছে n2 এর মানও কিন্তু 100। এখন কি করবো, জাস্ট শুধু ক্যালকুলেশন করে দেবো। তো 75 থেকে 70 বাদলে 5 প্লাস মাইনাস 2.58 রাখলাম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার 0.49, 7 49, 49কে যদি 100 দ্বারা ভাগ করি 0.49, আর 6 42, 42কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.36। ঠিক আছে, তো এটাকে যদি এখন ক্যালকুলেশন করি তো 0.922। তো 5 প্লাস মাইনাস 2.38 পেলাম। তো এখানে একবার প্লাস করবো একবার মাইনাস করবো, তো উভয় করে পার্থক্যের 99% আস্থার সীমা হবে এই যে এটা হয়ে গেল। এবার উভয় করে সমষ্টির 95% আস্থার সীমা, কোনো পার্থক্য নেই, সূত্র একই হবে, শুধুমাত্র পার্থক্য কি একটু চেঞ্জ। এই যে এখানে মাইনাস, যখন পার্থক্য বলবে তখন হচ্ছে মাইনাস দিতে হবে, আর যখন সমষ্টি বলবে তখন কিন্তু এখানে প্লাস দিতে হবে। তো এখানে এই যে একই সূত্র, শুধুমাত্র এখানে প্লাস দেবো। ঠিক আছে, প্লাস দেওয়ার পরে 75 যোগ 70 করলে কত আসে 145, আর বাদ বাকি এই যে ডান পাশে যে আছে ক্যালকুলেশন করলে একই মান আসবে। তো 145 যোগ 1.81, এই যে বসাই দিব, দেওয়ার পরে উভয় করে সমষ্টির 95% আস্থার সীমা হবে, এই যে এটা হয়ে গেল। এবার 15 এবং 16 একই ক্যাটাগরির অঙ্ক, কোনো পার্থক্য নেই, তারপরে একটু দেখাই দিই। এক কোম্পানির উৎপাদিত হ্যাঁ টিটা পরে হবে, আগে লিখে দিচ্ছি। ঠিক আছে, এক কোম্পানির উৎপাদিত 150টি বাল্ব, ঠিক আছে 150 হচ্ছে আগে যাবে, টি এর আগে যাবে। তো এক কোম্পানির উৎপাদিত 150টি বাল্ব এবং বি কোম্পানির উৎপাদিত 200টি বাল্বের নমুনার গড় স্থায়িত্ব যথাক্রমে 1400 ও 1200 এবং পরিমিত ব্যবধান যথাক্রমে 120 ও 80। তাহলে এ ও বি কোম্পানির উৎপাদিত বাল্বের গড় স্থায়িত্বের পার্থক্যের 95% ও 99% আস্থার সীমা বের করো। ঠিক আছে, পার্থক্য এখানে হচ্ছে সমষ্টি পদ্ধতি পার্থক্যের। তো আমরা কি করবো, সমাধান দেওয়া আছে এ কোম্পানি বি কোম্পানি। তো প্রথম নমুনার আকার n1 সমান 150, প্রশ্নে যেটা দেওয়া আছে। প্রথম নমুনার গড় এক্স বার 1 সমান 1400, প্রথম নমুনার পরিমিত ব্যবধান S1 সমান 120 বি কোম্পানি। দ্বিতীয় নমুনার আকার n2 সমান 200, দ্বিতীয় নমুনার গড় এক্স বার 2 সমান 1200, দ্বিতীয় নমুনার পরিমিত ব্যবধান S2 সমান 80। তো এ ও বি কোম্পানির উৎপাদিত বাল্বের গড় স্থায়িত্বের পার্থক্যের 95% আস্থার সীমা হবে। এই যে পার্থক্যের যে সূত্রটা আছে সূত্রটা প্রয়োগ করবো, করার পরে 95% যেটা আছে 1.96 মানটা বসে ক্যালকুলেশন করে দেবো, একদম সহজ। আগেরটা এটা একই রকম, কোনো পার্থক্য নেই। তারপরে এ ও বি কোম্পানির উৎপাদিত বাল্বের গড় স্থায়িত্বের পার্থক্যের 99%। তো এখন শুধুমাত্র এই যে আস্থার সীমা চেঞ্জ করেছে, আগে হচ্ছে 95 দিয়ে করছে, এখন 93। তো 99%-এর মান কত আছে 2.58, এই মানটা বসলাম, বসানোর পরে এই যে এ ও বি কোম্পানির উৎপাদিত বাল্বের গড় স্থায়িত্বের পার্থক্যের 99% আস্থার সীমা হবে, এই যে এটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের 1 থেকে 16 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে, তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাকবে, বেশি দিলে হয়তো পারবে না, আর আরেকটা ক্লাস নিলে এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা আমাকে একটু জানাও, এই হচ্ছে প্রশ্নগুলো কি খুব ইজি লাগলো অঙ্কগুলো নাকি খুব কঠিন লাগলো? আমার কাছে মনে হচ্ছে খুবই সহজ। ঠিক আছে, কারণ হচ্ছে তোমরা হচ্ছে সূত্রগুলো একটু ভালো করে দেখবা, আবারও দেখাই দিই যে সূত্রগুলো বেশি বেশি হচ্ছে সূত্র দেখে হচ্ছে আমি এখন বলছি 22তম ক্লাস পর্যন্ত আমরা কিন্তু ভাষাগত দিকটা দেখছি, কিন্তু এই যে 23তম ক্লাস, হ্যাঁ 23তম যে ক্লাসটা শুরু করলাম, এখান থেকে কিন্তু আমরা হয়তো প্রত্যেকটা অঙ্কে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, সূত্র ছাড়া কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে এখন থেকে যখন তোমরা হচ্ছে নোট করবা কিংবা প্র্যাকটিস করবা, সূত্রগুলো অন্তত আলাদা করে লিখে রাখবা। ঠিক আছে, সূত্রগুলো যে টপিক করছো সেই টপিকের আলোকে
হ্যাঁ, এখন এই সূত্রগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু খুবই অঙ্কগুলো ইজি। আর এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে যদি সূত্র প্রয়োগ কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি দেখো তাহলে কিন্তু খুবই সহজ লাগে। এখন এত সহজে যে ঘরে বসে পেয়ে যাচ্ছ এটা কিন্তু অনেক কিছু তোমাদের জন্য, ঠিক আছে? আর যারা মানে বিষয়টা বুঝতে পারছে না, দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, তোমরা যে ঘরে বসে একদম সিরিয়াল অনুযায়ী ধারাবাহিক পেয়ে যাচ্ছ, একটা ক্লাস মিস করলে কিন্তু সেই ক্লাসটা বারবার তোমরা দেখার সুযোগ পাচ্ছ। কিন্তু যারা এখনো ছুটে বেড়াচ্ছে পাগলের মতো, ঠিক আছে, যে এটা এমন না এমন, আমারই এত ঘন্টার পর ঘন্টাও সময় দেওয়া লাগছে না, ঠিক আছে, মাত্র 40 থেকে 50 মিনিট। হ্যাঁ, অন্যগুলোর মতো পরীক্ষা খুব একটা আসতে দেখা গেল না, মাঝে মধ্যে আসে, ঠিক আছে, মাঝে মধ্যে আসে, তবে এই অঙ্ক যদি না পারো তাহলে পরবর্তী যে অধ্যায়টা আছে সে অধ্যায় কিন্তু পারা যায় না, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। যখন আমরা হচ্ছে সম্ভাবনা অঙ্ক করছিলাম তখন কিন্তু আমরা হচ্ছে কী করছিলাম, প্রথমে হচ্ছে তোমার হচ্ছে ছক্কা, তারপর হচ্ছে মুদ্রা, তারপর হচ্ছে তাসের অঙ্ক কিন্তু কখনোই পরীক্ষায় আসতে দেখা যায়নি, তারপরে আমরা করেছি। তারপরেই হচ্ছে বলের অঙ্ক, সবসময় বেশিরভাগ বলের অঙ্কটাই আসে, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিপদী বিন্যাস, পরিমিত বিন্যাস, দ্বিপদী বিন্যাস, তারপর হচ্ছে পৈষ্য বিন্যাস, পরিমিত বিন্যাস, ঠিক আছে। আর অক্ষাভিসার বিন্যাস সেখানে অঙ্ক নেই, জাস্ট শুধু প্রমাণ আছে, প্রমাণ করছি। আর ঠিক এই যে আস্থা সীমা করলাম, আস্থা সীমার পরপরই হচ্ছে আমরা যখন হচ্ছে করবো, তোমার হচ্ছে ডি টেস্ট, তারপর এফ টেস্ট, কাইবর্গ টেস্ট, তারপর অ্যানোভা টেস্ট, এগুলো যখন করবো তখন কিন্তু এই অঙ্কগুলো পারলে তখন ওই অঙ্কগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ আমাদেরকে বুঝতে হবে। ক্ষুদ্র আর বৃহৎ এটা না বোঝার কি আছে? ক্ষুদ্র নমুনা কি, যে তথ্যমানটা ছোট সেটা হচ্ছে ক্ষুদ্র নমুনা। আর যে নমুনাটা বড়, মান দিকে তো বোঝা যাচ্ছে 250, তাহলে 200টাই হচ্ছে আমাদের বড় নমুনা, সেটা হচ্ছে আমরা এনপি দ্বারা প্রকাশ করব। আর যখনই 50 চলে আসছে সেটা হচ্ছে ছোট নমুনা, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করবো। এতটুকুই তো, এগুলো না বোঝার কি আছে, একদম তো সহজ বিষয়। এই যে এইটাই 200 থেকে 50 জনের একটি নমুনা, তো 200 এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এটা বড় মান, ঠিক আছে। আর তার থেকে যে 50, তাহলে আমরা এটা দিকেই তো বুঝতে পারছি এটা ছোট মান। তাহলে এনপি দ্বারা এটা প্রকাশ করবো বড় নমুনা, আর ছোট হাতের এন দ্বারা, সরি, শুধু এন দ্বারা প্রকাশ করবো হচ্ছে ছোট নমুনা। এই তো হয়ে গেল। এটা না বোঝার কিছু তাই, একটু প্র্যাকটিস করো ধৈর্য সহকারে, দেখবে এমনিতেই ইজি হয়ে যাচ্ছে।